ছয়তলায় বাসায় থাকি, ভাড়া বাসা, লিফট নেই, 70 বছর বয়স আমার, আমি পায়ে হেঁটে উঠি, আমার ওয়াইফ অসুস্থ, 2বার স্ট্রোক করছে, ধরে ধরে নিয়ে উঠি, ধরে ধরে নিয়ে নামিয়ে নামিয়ে ডাক্তার কাছে নিয়ে যায়, আমার একটা গাড়ি নেই, ভাড়া গাড়িতে চলি, মানুষের গাড়িতে আমি চড়ি, রাজি হয় না। আর তোমাদের নিয়ে গেল, দেখলাম জাতি দেখলো, বিশ্ব দেখলো, তোমরা ডিবি অফিসে আসো, তোমাদের মারা তো দূরে, তোমার আঙ্গুলও কাটতে পারতো না। কেন তোমরা এটা, কেনই মুস্তাকা দিলে? আমরা আর আন্দোলন করবো না, সরকার পতন আন্দোলন আমরা নেই, ভাঙচুর অগ্নি সংযোগের দায়িত্ব আমরা নেব না। শেষ পর্যন্ত আজকে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, কুত্তার বাচ্চা বলা হচ্ছে, সেই শাহাবুদ্দিন সাহেবের সাথে শেষ পর্যন্ত দুধের সাথে ঘোলে মিটানোর মতো তার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে। আমার এক ভাই প্রশ্ন করেছিলেন যে তার এলাকায় তাকে ফোসা করা হয় নাই বা কমিটির সদস্য করা হয়নি। ভাই, এখানে একটা জিনিস বুঝতে হবে, আপনি যেখানে আছেন, যে দেশে আছেন, সেখানে কমিটি আছে আমাদের, সেই কমিটি আপনি অন্তর্ভুক্ত হন। এখানে গ্রামে আপনার ভাই চাইনি আত্মীয় থাকলে অবশ্যই সবাই তার পরিবার হবে না, সবাই তো সব পরিবার থেকে হবে তাও তো না। যারা রাজনীতির মাঠে ছিল, আন্দোলন সংগ্রামে যারা ছিল, অবশ্যই সেই এলাকার তার যোগ্যতা দিয়ে, অবশ্যই সেই এলাকার একজন একজন প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট আছে। তাহলে আপনার পরিবার লোক যদি ওই পরিমাণ তার ত্যাগ বা ওই পরিমাণ নেতৃত্ব থেকে থাকে, অবশ্যই সেখানে আপনার বলা লাগবে, অটোমেটিক্যালি সে হবে। হতে না পারে, তাহলে এটা অবশ্যই আপনি যাচাই বাছাই করে দেখেন, অন্যদের ত্যাগ তিতিক্ষা তার চেয়ে বেশি থাকতে পারে, অথবা দু একটা ক্ষেত্রে হতেও পারে আপনার কম ত্যাগী একজন মানুষ হয়তো বা যে কোনো ভাবে ঢুকে যেতেও পারে। আমি এটা একেবারে দিব্যিতে বলছি না যে আপনার পরিবার লোকের যোগ্যতা নেই, হতেও পারে আপনার পরিবার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার পরিবার লোকের চেয়ে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কমে ঢুকতেই পারে। আপনি প্রতিবাদ করেন, আপনি কথা বলেন, আর বেশি করে কাজ করেন, অবশ্যই আপনি সেখানে আসবেন। আমি চাই না কেউ বঞ্চিত, এটাও চাই না। 5 বছর ধরে তো আমরা যে কয়েকদিন অনলাইন চালু রেখেছি, অনলাইনে তো সব সময় অ্যাক্টিভ, আসলে কয়েকজন আছে তার মধ্যে উনি একজন যে সব সময় তুই একজন, উনি বলুক উনি কোন এলাকায়, ওনার ভাই বা ওনার ভাই ভাসতে বা চাচা বা ওনার পরিবার কে আছে, যে ওখানে রাজনীতি করেন, ওনাকে বঞ্চিত করা বলুক। আমি ওই এলাকার যিনি আমাদের দলের নেতা আছেন, ওই ইউনিটের সে উপজেলা হোক, পৌরসভা হোক, ইউনিয়ন কাউন্সিল হোক, ওয়ার্ড হোক, আমি তাদের সাথে কথা বলি যে ভাই এরকম তাদেরকে বাদ দিচ্ছেন কেন? তারা অবশ্য মাঠে ময়দানে থাকবে, অবশ্যই তার করা উচিত। অবশ্যই উনি যদি দাবি করে থাকেন, আমি ওনার দাবিকে অস্বীকার করছি না, আবার হতেও পারে বঞ্চিত। আমরা যে এত কষ্ট করে আমরা রাজনীতি করেছি, আমাদের সম্বন্ধে কত কথা বলেন না, বললেন না। আমার নিজের ঢাকা শহরে একটা বাসা নাই, 1 জমি নাই, 6তলায় বাসায় থাকি, ভাড়া বাসা, লিফট নেই, 70 বছর বয়স আমার, আমি পায়ে হেঁটে উঠি, আমার ওয়াইফ অসুস্থ, 2বার স্ট্রোক করছে, ধরে ধরে নিয়ে উঠি, ধরে ধরে নিয়ে নামিয়ে নামিয়ে ডাক্তার কাছে নিয়ে যায়, আমার একটা গাড়ি নেই, ভাড়া গাড়িতে চলি, মানুষের গাড়িতে আমি চড়ি। আর এই ছেলেরা কোথার থেকে কোথায় চলে গেল, আমাদের সম্বন্ধে কথা বলে, আমার নাম উচ্চারণ করে, নাম উচ্চারণ করে বলে এবার হাবিব, একটা মিথ্যা একটা কথা বলে ফেললো, আমি উচ্চারণ করে যান, তখন কি ব্যথা লাগে না? তখন কি আমি বলতে পারি না? তখন কি বলতে বাধ্য হই না? আমার ভিতরে সেই সততা আমি আছে। আমি আজকে বক্তব্য রেখেছি, প্রেস ক্লাবের সামনে, দেখেন ইউটিউবে আছে, যে বিএনপির যারা বিরোধিতা করেন, সমাজের যারা বিরোধিতা করেন, মানবতার যারা বিরোধী, যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, সব লোকগুলি যদি একসাথে হয়েও আমার বিরুদ্ধে কথা বলে, আমি এইটুকু বিশ্বাস নিয়ে বলবো, সমস্ত মানুষ কথা বলেও আমার কোনো কিছু প্রমাণ করতে পারবেন না, কারণ আমি ওই সমস্ত দোষে দুষ্ট না। আমি এখনো টেম্পুতে চড়ি, আমি বাসে চড়ি, আমি মাইলের পর মাইল পায়ে হাঁটি, তো সে আমি বলবো না তো বাংলাদেশ বলবে এটাকে? বাংলাদেশে যতগুলি গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল, এরশাদের পতন, ওই জিহাদের লাশ কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা মেডিকেল কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এসেছিলাম। আমি প্রথম বলেছিলাম উত্তর না, ঘরে ফিরে যাবো না, যাই নাই, শেষের দিন 0 পয়েন্টে আমি শপথ করেছিলাম। আমি 96 সালে যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল জনতার মঞ্চ, আমি করেছিলাম নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবিতে, সেই সময় আমি স্বেচ্ছাসেবকের অ্যাক্টিং কনভেনর ছিলাম, আমি শেষের দিন সভাপতি করেছিলাম। এই ছাত্ররা যে আন্দোলন করলো, আমার যে ভাই বললেন, বেশি সাহেব বললেন যে ওরা মুসলিমদের শরীক হয়েছিল, হ্যাঁ, আমি ওদেরকে বলেছি যে তোমাদের আন্দোলন সফল হবেই, পৃথিবীতে কোনোদিন কোন ন্যায়সঙ্গত দাবিকে মানে কেউ বাধাগ্রস্ত করে তোমরা চালিয়ে যাও। ওরা যখন হারুন যখন ওদের উপরে অসম্মানজনক আচরণ করলো, আমি তখন বলেছিলাম তোমরা আত্মহত্যা করলে কেন? তোমাদের
আন্দোলনের ডাকে সাড়া দিয়ে কত মানুষ রাস্তায় শহীদ হলো, কত বাচ্চা শিশুরা মায়ের কোলে থেকে বাড়িতে জানালার পাশে থেকে মারা গেল, শহীদ হলো। তোমাদেরকে হারুন মেরে ফেলতে পারতো? তোমাদেরকে একটা আঙ্গুল কাটতে পারতো না? আমাকে তো জেনারেল এরশাদ সরাসরি তার লোকদের প্রস্তাব দিয়েছিল, রাজ্য গাড়ি বাড়ি টাকা পয়সা মন্ত্রী তো সব। আমি না, শেষ পর্যন্ত একটা বুলেট আছে অপেক্ষা করতে, ওটা ফিরে যান, ওইটা খেতে রাজি আছে। আমি যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যাম্পাসে থাকতাম, আমাকে যে কোনো জায়গায় লাশ বানাতে পারতো, কই আমি তো রাজি হই না। আর তোমাদের নিয়ে গেল, দেখলাম জাতি দেখলো, বিশ্ব দেখলো, তোমরা ডিবি অফিসে আসো, তোমাদের মারা তো দূরে, তোমার আঙ্গুলও কাটতে পারতো না। কেন তোমরা এইটা, কেনই মুস্তাকা দিলে আমরা আর আন্দোলন করবো না, সরকার পতন আন্দোলন আমরা নেই, ভাঙচুর অগ্নিসংযোগের দায়িত্ব আমরা নেবো না, বলো নাই তোমরা? অবশ্যই বলেছো। সেদিন যদি ওই মাহবুবুদ্দিন খোকনের আইনজীবীরা রাস্তায় নাম নামতো, পুলিশের গাড়ির সামনে না দাঁড়াতো, ওই আসিফ নজরুল থেকে শুরু করে আমাদের আরো দু একজন তারা শিক্ষকেরা আমরা রাস্তায় না নামতো, তাহলে আন্দোলন ঘরে উঠে গেছিল। বাইরে যারা ছিল তারা বলছে যে আমরা মানি না। আজকে তুমি এত কথা বলো, হ্যাঁ? আজকে জুলাই সনদ কি? পৃথিবীতে যত আন্দোলন হয়েছে এখানে সবাই অত্যন্ত সমাজ সচেতন। পৃথিবীতে কোনো আন্দোলন সংগ্রাম নির্দিষ্ট কারণ ছাড়া কোনোদিন হয়নি। সে দেশের স্বাধীনতার স্বাধিকার হতে পারে, সে সমাজ পরিবর্তনের জন্য হতে পারে, সে যে কোনো দাবি আদায়ের জন্য হতে পারে। আমরা ছাত্র আন্দোলন করেছিলাম 10 দফা সুনির্দিষ্ট দফা নিয়ে, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। 9 বছর আন্দোলন করার পর আমরা এরশাদের পতন ঘটাতে পেরেছিলাম, সুনির্দিষ্ট দাবির আদায় নিয়ে গিয়েছিলাম। 69-এ ছাত্র সংগঠনগুলি 11 দফা দিয়েছিল, আওয়ামী লীগ 6 দফা দিয়েছিল। দাবি ছাড়া, সুনির্দিষ্ট কারণ ছাড়া পৃথিবীতে কোনোদিন আন্দোলন হয় নাই, যেটা 24-এ হলো। এটা কোনো দাবি ছিল না। 18 সালে সংস্কার, কোটা সংস্কার চেয়েছিল, সরকার যদি 5% 7% রেখে যদি সংস্কার করে দিত, ওরা ঘরে চলে গিয়েছিল, আর কোনোদিন ফিরে আনার দরকার হতো না, চলে গেছিল ফেরত। ওরা এসেছে 18 সালে নির্বাচন হয়েছে বিনা ভোটে, ওরা কি বলেছে এই নির্বাচন আমরা চাই না, এই দেশ আমরা চাই না, এই গন্ধ দেখতে চাই না বলেছে? বলেনি। 2024 সালে যখন নির্বাচন হলো, একতরফা আওয়ামী লীগ নির্বাচন সব দলকে বাদ দিয়ে ওরা বলেছে এ কি নির্বাচন হলো, এই দেশ তো আমরা চাই না, আমরা ভোট দিতে পারছি না, আমরা এই সরকার মানি না বলেছে? না। যদি কোটা ফিরে না নিয়ে আসতো, এটাকে মাঠে যেত? মাঠে যেত না। প্রথম দিন যদি 7% এরা রেখে যদি পূর্ণাঙ্গ রায় দিত, এরা ঘরে ফিরে যেত? অবশ্যই যেত না? অবশ্যই যেত। তাহলে তাহলে এরা কি সরকার পতন চেয়েছে? না। যে সরকার বিনা ভোটে নির্বাচিত সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য ওরা প্রাণান্ত চেষ্টা করেছে, প্রধানমন্ত্রীর পাত্তা দেয়নি। ওরা ওবায়দুল কাদের সাথে দেখা করার জন্য যথাযথ চেষ্টা করেছে, ওবায়দুল কাদের কথা বলেনি। শেষ পর্যন্ত আজকে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, কুত্তার বাচ্চা বলা হচ্ছে, সেই শাহাবুদ্দিন সাহেবের সাথে শেষ পর্যন্ত দুধের স্বাদ ঘোলে মিটানোর মতো তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিল। তারপর কি দিছিল? জুলাই কি ছিল? কি প্রত্যাশা ছিল? আমার যে 130 জন শিশু বাচ্চা মারা গেছে, ও কি পিয়ার চাইতো? ও কি পিয়ার জানে? ও কি জুলাই সনদ জানে? সংবিধানের জুলাই সনদের উপরে রাখতে, সংবিধানের উপর রাখতে হবে সে চেয়েছিল? যেদিন আন্দোলন করেছিল ওই শ্রমিক রিক্সাওয়ালা মুঠে মজুর, তারা কি এগুলি করেছিল? যারা আন্দোলন করে এখন মন্ত্রী হয়েছে, মন্ত্রীর মর্যাদা নিয়ে যারা চলছে, তারা কি সেদিন বলেছিল ছাত্রদের আন্দোলন সফল হলে আমরা মন্ত্রী পদমর্যাদা আমরা উপদেষ্টা হবো? আমার 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 এপিএস 300 কোটি টাকা মানুষ হবে 7 মাসের মধ্যে। আজকে তারা মন্ত্রিত্ব পদমর্যাদা চলে, এটা কি তারা সেদিন বলেছিল? তারা কি সেদিন বলেছিল আমরা যদি এই আন্দোলন সফল হয় 72 সালের সংবিধান ফেলে দেবো? তারা কি বলেছিল যে আমরা যদি সফল হয় 90-কে আমরা অস্বীকার করবো? তারা কি বলেছিল আমরা জাতীয় পতাকা পরিবর্তন করবো, জাতীয় সঙ্গীত বন্ধ করে দেবো? দিয়েছে তো, ছাত্র শিবির জাতীয় সঙ্গীত বন্ধ করে দিয়েছে না? জাতীয় পতাকা উত্তোলন করে।